বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো। আমাদের সঙ্গে সিলেট, সুনামগঞ্জ এবং জামালপুর থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। সিলেট থেকে আছেন রাকিবুল রাফি, সুনামগঞ্জের সাহেববাড়িঘাট এলাকায় রয়েছেন সহকর্মী লিপসন আহমেদ এবং জামালপুর থেকে আছেন জুয়েল রানা। শুরুতেই রাফি, আপনার কাছে যেতে চাই যে সিলেটের নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং দুর্ভোগ কমাতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? শাফিন, সিলেটের 13টি উপজেলার মধ্যে যে কয়েকটি উপজেলা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তার মধ্যে কয়েকটি উপজেলা রয়েছে, যেমন জকিগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর থেকে শুরু করে কয়েকটি উপজেলা রয়েছে এখনও কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি রয়েছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের কোল ঘেঁষে যে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ, সেই জকিগঞ্জের 5 নং ইউনিয়ন পরিষদের শস্যকুড়ি গ্রামের ঠিক পাশেই, এখান দিয়ে যে জকিগঞ্জ পৌরসভায় যায় ঠিক এর পাশেই কয়েকটি বাঁধ রয়েছে অমলশীত পয়েন্টে, যেখানে আসামের বরাক, সুরমা, কুশিয়ারার 3টা মিলিত স্থানের যে অমলশীত পয়েন্ট রয়েছে, অমলশীত পয়েন্টের যে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে এবং একই সাথে সাথে এই কয়েকটি বাঁধের মধ্যে 3টি বাঁধই কিন্তু ভেঙে গিয়েছে এবং পৌরসভার সামনে আরেকটি শেওলা পয়েন্ট আছে, শেওলা পয়েন্টের বাঁধও ভেঙে গিয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ ঢলের স্রোতের যে গর্জন, সেই গর্জন শুনেই বোঝা যাচ্ছে আসলে যে ভয়াবহ পরিস্থিতি জকিগঞ্জের। এবং এই যে বাঁধ ভেঙে আসলে লোকালয়ে পানি দ্রুত প্রবেশ করছে এবং সেটি গত 1 তারিখে কিন্তু বাঁধ ভেঙে গিয়েছে এবং বাঁধ ভাঙার পরে যারা স্থানীয়রা রয়েছেন তারা অনেকটা চেষ্টা করেছেন বাঁধকে বালির যে বস্তা দিয়ে, সেগুলো দিয়ে, ডাইক দিয়ে আসলে নিয়ন্ত্রণ করা, কিন্তু তারপরেও কোনো রকম শেষ রক্ষা হয়নি। আসলে এখন পর্যন্ত বাঁধ ভেঙে দ্রুত পানি প্রবেশ করছে এবং বিপদসীমার প্রায় 156 থেকে 160 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এবং এখানকার যারা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা একরকম চেষ্টা করে যাচ্ছেন এবং এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে আসলে সেই পরিস্থিতি একমাত্র বলা যায় যে যেটা সংকুলান রয়েছে, আসলে নৌকা সংকুলান থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র সংকুলান, 58টা আশ্রয়কেন্দ্র থাকলেও কিন্তু এখন পর্যন্ত 8 থেকে 10টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে এবং অনেকগুলো আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত প্লাবিত রয়েছেন এবং যারা নিম্নাঞ্চলে রয়েছে তারা কিন্তু একরকম যেতে পারছে না আশ্রয়কেন্দ্র। এবং যেহেতু আশ্রয়কেন্দ্র প্লাবিত রয়েছে এবং একই সাথে সাথে কৃষি যে জমি, যে আবাদ জমিগুলো, সেগুলো কিন্তু একরকম প্লাবিত হয়ে গিয়েছে। তো বলা চলে যে বন্যা পরিস্থিতির অবস্থা জকিগঞ্জে খুবই ভয়াবহ। এই ছিল আমার কাছে সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। শাফিন, ওটা আমরা দেখছিলাম। হ্যাঁ, আমরা রাফির মাধ্যমে দেখছিলাম যে সেখানে বন্যা পরিস্থিতির বেশ অনেকটাই অবনতি হয়েছে এবং বেশ কয়েক জায়গায় পানি ঢুকেছে। এবং একটু লিপসনের কাছে যেতে চাই। লিপসন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কি খবর জানতে চাই এবং সেই সাথে জানতে চাই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা? বন্যা যে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টিপাত কমেছে, সেই সাথে পাহাড়ি ঢলও কিন্তু কমেছে, এমনকি সুনামগঞ্জে যে নদ নদী পানি বৃদ্ধি পেয়েছিল সেটিও কিন্তু আসলে কমেছে। অর্থাৎ এই 3টি মিলিয়ে কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার ফলে যেহেতু এটি কমে গেছে সেই ক্ষেত্রে সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটিও উন্নতি হয়েছে। বিশেষ করে যদি বলি আমরা, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু এখানকার যে ক্ষয়ক্ষতি চিত্র সেটি কিন্তু আসলে বেশি উঠেছে। আমরা বিশেষ করে যদি বলি 2 দফায় বন্যায় কিন্তু এই অঞ্চলে ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে, সেই সাথে পুকুরে মাছ ভেসে গেছে, ফসলি জমি নষ্ট হয়েছে, সেই এমনকি রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চলের মানুষ একদিকে যেমন ঘরবাড়ি পুনরায় আবার নির্মাণের জন্য দুশ্চিন্তায় পড়েছেন, অন্যদিকে রাস্তাঘাটে ভেঙে যাওয়ায় কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। তবে এই অঞ্চলের মানুষরা যেটি বলছেন যে প্রতি বছর অর্থাৎ 2022 সালে তাদের ঘরবাড়ি ভেঙে যাওয়ার পর কিন্তু তারা সেটি অনেক কষ্ট করে আবার আসলে পুনরায় নির্মাণ করেছেন। আবারও সেই 2024-এ 2 দফা বন্যার কিন্তু তাদের ঘরবাড়ি আবারও নষ্ট হয়ে গেছে, যার ফলে কিন্তু তারা আবার কিভাবে আসলে ঘুরে দাঁড়াবেন, এই আবারও ঘরবাড়ি পুনরায় নির্মাণ করবে সেটা নিয়ে আসলে দুশ্চিন্তা পড়েছে। তবে রাস্তাঘাটের কথা যদি বলি, যেহেতু পানির যে পাহাড়ি ঢল সেটার স্রোত এতটাই বেশি ছিল যে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে অর্থাৎ গ্রাম পর্যায়ে এই সড়কগুলো এতটা ক্ষতি হয়েছে যে তারা কিন্তু এখন পায়ে হাঁটে চলাচল করে তাদের জন্য আসলে কষ্টদায়ক হয়ে পড়ছে, যার ফলে আমরা দেখেছি অনেক জায়গার যে গ্রামবাসীরা রয়েছেন তারা কিন্তু মিলে এইসব এলাকা বাঁশের সাঁকো নির্মাণ করে কিন্তু সাঁকো দিয়ে তারা কিন্তু আসলে রাস্তা পারাপার হচ্ছেন। সেই সাথে আরেকটি কথা বলে রাখি, যেহেতু এটি হাওড় অঞ্চল, এখানকার মানুষরা কিন্তু অনেকেই কিন্তু আসলে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলো আসলে সবচেয়ে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার পানিতে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যেহেতু নদীর পানি কমেছে সেই ক্ষেত্রে আসলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, এমনকি ক্ষয়ক্ষতির যে চিহ্ন যেহেতু পানি কমছে সেটা আসলে ধীরে ধীরে আরো ফুটে উঠবে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।
লিপসন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুয়েল, আমরা দেখছিলাম যে সুনামগঞ্জে কিন্তু যারা স্থানীয়রা আছেন তারা নিজ উদ্যোগে খালে সাঁকো তৈরি করছেন, এবং যেহেতু চলাচলের অবস্থার ব্যাঘাত ঘটছে, সড়ক পানি নিচে ডুবে গেছে, চলাচল করতেও সমস্যা হচ্ছে। জানতে চাই জামালপুরের কি অবস্থা, কোন কোন অঞ্চল প্লাবিত হয়েছে এবং সড়কের যে যোগাযোগ ব্যবস্থা সেটি ঠিক আছে কিনা? বর্ডা জামালপুরে গত ৩ দিন ধরে পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গতকালকেও আমরা জানিয়েছিলাম জামালপুরের ১১টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নতুন করে আজকে কিন্তু আরো ৪টি ইউনিয়ন প্লাবিত হচ্ছে, অর্থাৎ মেলান্দহের ঘুষেরপাড়া এবং ঝাউগড়া ইউনিয়ন, জামালপুর সদরের মেষটা এমনকি কেন্দুয়া ইউনিয়ন নতুন করে পানি ঢুকেছে। অর্থাৎ এই মুহূর্তে জামালপুরের ৫টি উপজেলার ১৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। অর্থাৎ এই ১৫টি ইউনিয়নের প্রায় ৫০,০০০ মানুষ এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়েছে। আর এই পানিবন্দী হওয়ার ফলে নদী তীরবর্তী যে সকল নিম্নাঞ্চলে মানুষ বসবাস করে তারা তাদের গবাদি পশু নিয়ে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা উঁচু স্থানের দিকে যাচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী আরো ২ থেকে ৩ দিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, ফলে আরো নতুন নতুন এলাকা পানি প্রবেশ করবে। তবে এখনো জামালপুরের সেইভাবে দুর্ভোগ শুরু হয়নি, অর্থাৎ আগামী ২ থেকে ৩ দিন পর এই বন্যার যে প্রকোপ, যে দুর্ভোগ, সেটি কিন্তু ফুটে উঠবে। ইতিমধ্যেই জামালপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে ১৭০ মেট্রিক টন চাল, ৩৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সেটি আজকে ক্ষতি মানে বন্যা কবলিত মানুষের রেশিও অনুযায়ী তারা সেই বরাদ্দগুলো বন্টন করে তারা বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে বিতরণ করার কথা রয়েছে। আর দেওয়ানগঞ্জে বেশি ভয়াবহ ক্ষতি হয়েছে এবং ইসলামপুরের ক্ষতির কারণে সেদিকে বন্যার কবলিত মানুষের আশ্রয়ণ প্রকল্প খোলা হচ্ছে। সেই আশ্রয়ণ প্রকল্পে মানুষগুলো যাচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ড তথ্য মতে এই যে প্রত্যেক বছর যে বন্যায় যে ভাঙন শুরু হয় সেটি তারা স্থায়ী প্রকল্প হাতে নিয়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা সর্বশেষ তথ্য। বন্যা শাফিন, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। রাফি যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, এরপর লিপসন যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে, এবং এরপর জুয়েল যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে। আমরা ৩ জেলাতেই দেখেছি যে বন্যার পানি বেড়েছে এবং সড়ক পথের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিছুটা ব্যাহত হয়েছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন, বাজার দর জানাবো, তার আগে একটা বিরতি নিয়ে